আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান বিশ্লেষকদের, তা না হলে অনিশ্চয়তার মুখে পড়বে দেশ। দ্রুত নির্বাচন আয়োজনের পরামর্শ। ডাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও জনসংযোগে ব্যস্ত সবাই। শেখ হাসিনা উন্নয়নের নামে শুধু দেশকেই ধ্বংস করেনি, প্রকৃতি ও পরিবেশের মারাত্মক ক্ষতি করেছে, মন্তব্য বিএনপি নেতা মঈন খানের। আগামীকাল 3 দিনের সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ঢাকায় ব্যস্ত সময় পার করছেন পাক বাণিজ্যমন্ত্রী। এবং নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দামে ক্ষুব্ধ হতাশ ক্রেতারা। 80-র নিচে মিলছে না সবজি, সপ্তাহের ব্যবধানে 20 টাকা বেড়ে ডিমের ডজন 150। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জুলাই সনদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার যে দাবি রাজনৈতিক দলগুলো তুলেছে তা বাস্তবায়ন করতে হলে নির্বাচিত গণপরিষদ কিংবা সংসদের উপরই নির্ভর করতে হবে। তাই যেসব বিষয়ে ঐক্য হয়েছে সেসবের দ্রুত অধ্যাদেশ জারি করে নির্বাচন আয়োজনে উদ্যোগী হতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। রাষ্ট্র কাঠামো সংস্কারে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের পর জুলাই সনদের চূড়ান্ত খসড়া সই করে এখনও বেশ কয়েকটি দল জমা দেয়নি। তাদের আবেদনের প্রেক্ষিতে 22 আগস্ট পর্যন্ত জমা দেওয়ার সময় বাড়িয়েছে ঐকমত্য কমিশন। রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার মনে করেন, জুলাই সনদের বিষয়ে সব দলের ঐকমত্যে পৌঁছানো অনেকটাই অনিশ্চিত। জুলাই সংবিধানের কোন সাংবিধানিক বাধ্যবাধকতা নাই। আপনি এটা এক ধরনের এক্সারসাইজ করেছেন, যে এক্সারসাইজটা আমি মনে করি আসলে অর্থহীন। জুলাই সনদের কোনো ভবিষ্যৎ কখনোই ছিল না। সনদের কথাটা বলাই হয়েছে গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য। জাতীয় ঐক্য ছিল বলে তো আমরা গণঅভ্যুত্থান করতে পেরেছি। জনগণ ঐক্যবদ্ধ ছিল একটা নতুন বাংলাদেশ বানাবার জন্য, জনগণকে দলীয়ভাবে বিভক্ত করার জন্য আপনার তথাকথিত জাতীয় ঐক্যের কথা বলেছে। ফলে যারা জাতীয় ঐক্যের কথা বলেছে তারপর থেকে জাতীয় বেঈমান, জনগণের সঙ্গে তারা বেঈমানি করেছে। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সাব্বির আহমেদ বলছেন, রাজনৈতিক দলগুলো সনদের আইনি ভিত্তি নিয়ে ঐক্যে না পৌঁছালে দেশ অনিশ্চয়তার মুখে পড়বে। যদি এটা সাইন না করে ওনারা কিন্তু দেশকে রিস্কের মধ্যে ফেলায় দিবেন। তখন যদি আর্মি টেক ওভার হয়, ওনারা যেটা চাচ্ছে এটাকে কনস্টিটিউশনের উপরে মর্যাদা দেওয়া। পৃথিবীর কোনো কনস্টিটিউশনের উপরে কোনো ডকুমেন্ট আছে কিনা? ব্রিটেনে হয়তো বিল অফ রাইটসের কথা যদি বলি, কিন্তু এটা তো এখন ইট হ্যাজ বিকাম এ পার্ট অফ দি কনস্টিটিউশন। সংবিধানের উপরে যদি এটাকে জায়গা দিতে হয়, এটা তো আপনার ঐক্যমত কমিশনের আলোচনা বা কোনো একটা রাজনৈতিক দলের চাওয়া পাওয়া দিয়ে হবে না। এটা হতে হবে আপনার ন্যাশনাল কনসেনসাস। তারা এও বলছেন, রাষ্ট্রের নির্বাহী প্রধানের ক্ষমতা ও মেয়াদকাল, নির্বাচনী ব্যবস্থা এবং সংসদ পুনর্গঠনের মতো মৌলিক বিষয়গুলো যে সংস্কার প্রস্তাব এসেছে সেগুলো বাস্তবায়নে রাজনৈতিক দল নয় বরং জনগণের মতামতের বিকল্প নেই। ডক্টর ইউনূসের একমাত্র তার পথ হচ্ছে যে অবিলম্বে আপনার চুপ্পুকে ক্ষমতা থেকে অপসারণ করা, শেখ হাসিনার আপনার যে সংবিধান রয়েছে অবিলম্বে এটাকে বাতিল করা এবং এই অপরাধীদের বিচার ত্বরান্বিত করার জন্য গণ আদালত পুনর্গঠন করা, সঙ্গে সঙ্গে আপনার একটা নতুন গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া এবং সেই পর্যন্ত বাংলাদেশ এই প্রচলিত যে আইন আছে সে আইনে চলবে। এই তো সহজ ফর্মুলা। আপনি গণপরিষদও করতে পারেন, আপনি পিআরও করতে পারেন, কিন্তু কথা হলো যে সবার মধ্যে তো ঐক্য না। পিআরকে করতে গেলেও তো আপনার একটা বড় ধরনের প্রস্তুতি লাগবে, উচ্চ কক্ষ করতে গেলেও আপনার এটার হোমওয়ার্ক আছে একটা, কিন্তু হয়তো আপনাকে এই ইলেকশনে এটা করা সম্ভব হবে না। এই সংস্কারগুলোকে চূড়ান্ত সংসদীয় রূপ দিতে হলে আপনার গণভোটেও যেতে হবে, তবে সেটা সংসদের পরে। নতুন বাংলাদেশ গড়তে দলীয় স্বার্থ ক্ষুণ্ণ হলেও জনগণের স্বার্থে জুলাই সনদে সব দলকে ঐক্য গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে আগামী মঙ্গলবার থেকে। তবে প্রার্থীরা আচরণবিধি রক্ষা করেই চালাচ্ছেন গণসংযোগ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গণসংযোগ করছেন তারা। শহীদুল্লাহ হলে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। একই সময়ে ফজলুল হক মুসলিম হলে কুশল বিনিময় করেন বৈষম্য বিরোধী প্যানেলের প্রার্থীরা। বসে নেই স্বতন্ত্র প্রার্থীরাও, তারাও নিজেদের মতো করে যোগাযোগ করছেন ভোটারদের সাথে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মিজান শাহজাহান। আমরা সরাসরি এখন কথা বলবো তার সাথে। মিজান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মিজান, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি মিজান, আমরা দেখতে পাচ্ছি আপনি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছেন। তো সেখানে প্রার্থীদের জনসংযোগ কেমন দেখছেন এবং সাধারণ শিক্ষার্থীরা কি বলছে, তারা কতটা আশাবাদী নির্বাচনকে ঘিরে? ওয়াহিবা, আপনাকে ধন্যবাদ। আপনি নির্বাচনে ভোটাররা কতটা আশাবাদী, প্রার্থীরা কতটা আশাবাদী সেটা জানতে চেয়েছেন। তারা অনেক বেশি আশাবাদী। বিশেষ করে 6 বছর অচল থাকার পরে ডাকসু সচল হবে এবং সেই ডাকসু যাতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারে সেরকম একটি ডাকসু পাওয়ার এবং দেওয়ার জন্য কর্তৃপক্ষ, প্রার্থী, ভোটার সবাই আশাবাদী। এবারে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হচ্ছে তা আমি আপনাকে ওয়াহিবা একটু ব্যাখ্যা করে বলতে চাই। এবার 462 জন প্রার্থিতা বৈধ হয়েছে। 47 জনেরটা স্থগিত করা হয়েছে। তাদের সামান্য ভুল ত্রুটি ছিল, সেগুলো আগামীকাল পর্যন্ত আপিল করা যাবে এবং সেই আপিলে অনেকে হয়তো প্রার্থিতা ফিরে পাবেন। এবং এবার বিপি পদে 48 জন প্রার্থী, সর্বোচ্চ 48 জন প্রার্থী বিপি পদে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ, এই পদে এখানে লড়াই করছেন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন 5 জন, জিএস পদে 19 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একমাত্র নারী প্রার্থী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবিনা ইয়াসমিন, যিনি জিএস পদে আছেন। এছাড়া এজিএস পদে মোট 28 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে 4 জন হচ্ছে নারী। তাহলে আপনি বুঝতে পারছেন যে 402 জন হচ্ছে পুরুষ প্রার্থী এবং 60 জন হচ্ছে নারী প্রার্থী। এই যে নারী পুরুষের অংশগ্রহণে একটি স্বতঃস্ফূর্ত নির্বাচন আগামী 9 সেপ্টেম্বর হতে যাচ্ছে। এর মাধ্যমে যে নির্বাচিত জনপ্রতিনিধি বের হয়ে আসবেন তারা যেন সত্যিকারার্থী ডাকসুর কল্যাণে, সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করেন, বিশ্ববিদ্যালয়ের গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করেন, এখানে গেস্টরুম কালচার, তারপরে এখানে যে টর্চার সেল যেটি অতীতে আমরা শুনেছি সেসব জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেন। তারা সেরকম একটি নির্বাচিত ডাকসুর জন্যই তারা কিন্তু এখানে ভোট দেওয়ার জন্য উৎসুক হয়ে অপেক্ষা করছেন। প্রার্থীরাও আশ্বাস দিচ্ছেন তারা সেরকমই একটি ডাকসু উপহার দিতে চান, যে ডাকসু সাধারণ শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন। আমি হয়তো আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট 19টি হল রয়েছে। এর মধ্যে 14টি পুরুষ হল এবং 5টি নারী হল। সংখ্যায় 5 হলেও নারীরা কিন্তু অনেক। মোট ভোটারের 47.52% হচ্ছেন নারী। সুতরাং নারীদের ভোটও এবার একটি ফ্যাক্ট হবে। এবং এখানে যারা দলীয় প্যানেলে যারা এখানে নির্বাচনে অংশ নিয়েছেন, এর বাহিরে অনেকে স্বতন্ত্র প্যানেল হিসাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এখানে যে ভোটাররা যে কথাটি বারবার বলছেন, তারা বলছেন যে তারা এখানে দল দেখে ভোট দেবেন না, তারা এখানে যোগ্য প্রার্থীকে খুঁজে বের করে আনবেন। আমি আপনাকে ওইভাবে একটু স্মরণ করে দিতে চাই, 1979 সালের ডাকসু নির্বাচনে তৎকালীন ছাত্রলীগ প্রার্থী ওবায়দুল কাদেরকে জাসদ ছাত্রলীগের প্রার্থী মাহমুদুর রহমান মান্না হারিয়েছিলেন। সর্বশেষ 2019 সালের নির্বাচনে ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি রেজানুল হক চৌধুরী শোভনকে হারিয়ে ছাত্র অধিকার পরিষদের নুরুল হক নূর কিন্তু নির্বাচিত হয়েছিলেন। এবারও নারীর ভোট, সাধারণ শিক্ষার্থীদের ভোট, মেধাবীদের ভোট সব মিলিয়ে কোথায় গিয়ে নির্বাচন দাঁড়ায় তা নিয়ে প্রার্থীরা কিন্তু চিন্তিত। এজন্য তারা তাদের মতো করে কৌশল অবলম্বন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে শহীদুল্লাহ হলে ছাত্রদল গণসংযোগ করছেন, আমার পাশেই ফজলুল হক মুসলিম হলে বৈষম্য বিরোধী প্যানেল জনসংযোগ করছেন, ছাত্র শিবির জনসংযোগ করছেন, সবাই জনসংযোগ করছেন। কিন্তু সবাই কিন্তু কৌশল অবলম্বন করছেন কিভাবে সাধারণ শিক্ষার্থীদের টেনে আনা যায়। মিজান, আপনাকে ধন্যবাদ। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই থাকুন এবং ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সংবাদ সংগ্রহ করতে থাকুন। প্রয়োজন হলে আমরা পরবর্তী বুলেটিনে আপনার সাথে আবার যোগাযোগ করব।
চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দুর্নীতি লুটপাটের পাশাপাশি পতিত স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় বাংলাদেশের পরিবেশকেও নানাভাবে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখানের শাহ কবির মাজার এলাকায় বৃক্ষরোপণ করতে গিয়ে তিনি আরও বলেন, সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ তারই প্রমাণ। স্থানীয় বিএনপি আয়োজিত অনুষ্ঠানে মঈন খান আরও বলেন, দেশকে বাঁচাতে হলে পরিবেশ প্রকৃতির প্রতি যত্নশীল হতে হবে। মঈন খান বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় ও ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে তারেক রহমানের নির্দেশে বিএনপি সারা দেশে ব্যাপক ভিত্তিতে বৃক্ষরোপণ করার উদ্যোগ নিয়েছে। ঢাকা মহানগর উত্তর ও স্থানীয় বিএনপি নেতারা এ সময় উপস্থিত ছিলেন। আমরা দেখেছি পরবর্তী সময়ে যারা এই দেশ শাসন করেছে তারা উন্নয়নের নামে দুর্নীতি করেছে একদিকে, অন্যদিকে তারা এই দেশের পরিবেশগত ভারসাম্য ধ্বংস করে দিয়েছিল। আমাদের যে উন্নয়ন পরিকল্পনা, সেই উন্নয়ন পরিকল্পনা তৈরি করার সময় আমাদের সচেতন থাকতে হবে যাতে আমরা বাংলাদেশের পরিবেশকে আর নতুন করে কোনো ধ্বংস না করি। বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে আমরা বসবাস করব। 3 দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরে 8 ডজন স্মারক সই করার কথা রয়েছে তার। একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবেন তিনি। যেসব বিষয়ে চুক্তি সই হতে পারে তা হল কূটনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের জন্য ভিসাহীন সফরের সুবিধা চুক্তি, দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা, 2 দেশের ফরেন সার্ভিস একাডেমি স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজিসের মাধ্যমে সহযোগিতা, বাংলাদেশ ও পাকিস্তানের সংবাদ সংস্থার মধ্যে সমঝোতা ও সাংস্কৃতিক সমঝোতার স্মারকের নবায়ন। ইসহাক দারের এই সফরকে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার পদক্ষেপ হিসেবেও বিবেচনা করা হচ্ছে। এদিকে 2 দিন আগে বাংলাদেশ সফরে এসে ব্যস্ত সময় পার করছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সাথে আনুষ্ঠানিক বৈঠকে যোগ দেন তিনি। এ সময় তিনি চট্টগ্রাম বন্দর, ঔষধ শিল্প প্রতিষ্ঠান ও ইস্পাত কারখানা পরিদর্শন করেন। গোপালগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডাক্তার এ.কে.এম. বাবরের বাসভবন থেকে একটি দেশীয় পাইপ গান ও একটি কার্তুজ উদ্ধার করেছে যৌথ বাহিনী। শুক্রবার দিবাগত রাত 2টা থেকে ভোর 3টা পর্যন্ত যৌথ বাহিনী জেলা শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত বাবরের বাসায় অভিযান চালিয়ে এ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে। অভিযান শেষে উদ্ধারকৃত পাইপ গান ও কার্তুজ গোপালগঞ্জ সদর থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সাজিদুর রহমান। এই বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, তবে ঘটনার সময় ডাক্তার বাবুর বাসায় ছিলেন না বলেও জানায় পুলিশ। রাজধানী বাজারে ভরপুর সবজি দেখা গেলেও হাসি নেই ক্রেতাদের মুখে। সব নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া। শাকসবজি থেকে শুরু করে মাছ, মাংস, ডিম সবকিছুরই দাম বেড়েছে। ক্রেতারা বলছেন, এমন নিয়ন্ত্রণহীন ঊর্ধ্বগতির বাজারে প্রতিদিনের খাবার জোটানো দিন দিন কঠিন হয়ে পড়ছে। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে এসে নাজেহাল দশা সাধারণ ক্রেতাদের। 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি। বেগুন, পটল, করলা, বরবটি, কাঁকরোলের দাম 100 টাকা ছাড়িয়েছে। শান্তি নেই মুরগির বাজারেও। দাম বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির। আর সাধারণ মানুষের আমিষ ডিমের দাম সপ্তাহের ব্যবধানে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 150 টাকায়। বাজারে এসে ক্ষুব্ধ, হতাশ ক্রেতারা। জানালেন নিজেদের অসহায়ত্বের কথা। কয় খবর ভিতরে নাই, এটা আমরা আমাদের মতো গরিব মানুষে এত দামে খাইতে পারে। ফুলকপির কেজি 160 টাকা, তারপর বেগুন এই যে নিলাম 130 টাকা, তাও তো পছন্দ মতো হয় না। ব্যবসায়ীরা বলছেন বৃষ্টির কারণেই সব পণ্যের দাম বেড়েছে। বৃষ্টির কারণে যে ক্যারিং খরচ বাইরে গেছে, মানে খামারগুলো তো থাকে জমিতে, ওখান থেকে আনতে হয়তো লেবার খরচ বাড়ছে, এই কারণে। ব্রয়লার 180-70 টাকা বিক্রি করতেছি, পাকিস্তানিটা 300-290 এরকমভাবে বিক্রি হচ্ছে। যেমন এই মাছটা মনে করো দাম একটু বেশি, মাল আমদানি কম, দাম একটু বেশি। এবছর চালের উৎপাদন বেশি থাকলেও
সিন্ডিকেটের কারণে দাম বেশি বলে জানালেন বিক্রেতারা। তারা বলেন, আমদানি না বাড়ালে চালের বাজারের সিন্ডিকেট ভাঙা যাবে না। সরকার যদি তারা সিন্ডিকেট ভাঙা চাল আমদানি করে তাহলে মার্কেট স্থিতিশীল থাকবে, মুনাফা করার সুযোগ পাবে না। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে আনতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ক্রেতাদের। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। মানিকগঞ্জে বর্ষা মৌসুমে তীব্র স্রোত ও ভাঙ্গনে নদীগর্ভে বিলীন হচ্ছে কৃষি জমি সহ বহু স্থাপনা। এবারও 5 উপজেলার অন্তত 64 এলাকা নদী ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে। এর প্রভাবে নিঃস্ব হচ্ছে নদী পাড়ের বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড জিগ ব্যাগ ফেলেই দায় সারছে। অন্যদিকে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। মানিকগঞ্জ থেকে শহীদুল ইসলাম সুজনের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। গত এক দশকে মানিকগঞ্জের দৌলতপুর, শিবালয়, হরিরামপুর, ঘিওর ও সদর উপজেলার 42টি শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তীব্র স্রোত, নদী তীরের অব্যবস্থাপনা এবং শুষ্ক মৌসুমে অবৈধ বালু উত্তোলনের কারণে প্রতিবছর প্রায় লক্ষাধিক মানুষ গৃহহীন হচ্ছে। এদিকে ভাঙনের প্রভাবে ফেরিঘাট নদীগর্ভে বিলীন হওয়ার কারণে ব্যাহত হচ্ছে ফেরি ও লঞ্চ চলাচল। একই সাথে প্রচণ্ড স্রোতের কারণে পারাপারে আগের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। ফলে নৌপথের দুই প্রান্তে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। ভাঙনের সময় আমি দোকান আছিলাম, দোকান থেকে এসে দেখি কি এটা চুর ফাটার মতন ধরছে। ফাটার সাথে সাথে মনে করেন তার 5 মিনিট পরে মনে করেন নিয়ে গেছে। তীব্র স্রোতের কারণে আপনার ঘাটে ভাঙন ধরেছে, এটা নিয়ে আমরা শঙ্কায় আছি। নদী ভাঙা আগের থেকেই পরিকল্পনা নাই, কোথায় ভাঙছে, কোথায় মেরামত করতে হবে, এটা নিয়েও কোনো ইয়ে নাই। মনে করেন সবাই দায়ী। পরিস্থিতি মোকাবেলায় ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা পানি উন্নয়ন বোর্ড যে সমস্ত স্থানে অতি ঝুঁকিপূর্ণ স্থান রয়েছিল, অর্থাৎ সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন, সেই জায়গাগুলো আমরা ইতিমধ্যে আপৎকালীন কাজের মাধ্যমে আমরা নদীগর্ভে বিলীন হওয়া থেকে রক্ষা করতে পেরেছি। নদী ভাঙন রোধে নানা উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। আমাদের শিবালয় এলাকায় যে ঘাট সমূহ ভেঙে যাচ্ছে, এইগুলো আসলে বিআইডব্লিউটি এর আওতাভুক্ত। তারপরে আমরা রেগুলার নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতেছি এবং আমাদের টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যখন যেটা করা দরকার আমরা সেটা করতেছি। সমস্যা সমাধানে স্থায়ী বাঁধ অথবা নদীরক্ষা প্রকল্প গ্রহণের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বেগুন গাছে টমেটো, বিষয়টা অস্বাভাবিক মনে হলেও সেটাই করে দেখিয়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলা মোবারক হোসেন। জংলি বেগুন গাছে টমেটো ফুলে সারা ফেলে দিয়েছেন। চারা ও টমেটো বিক্রি করে আয় করেছেন কোটি টাকা। তার সফলতায় গ্রাফটিং পদ্ধতির আবাদে ঝুঁকছেন অনেকেই। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। 4 বছর ধরে জংলি বেগুনের সাথে টমেটোর জোড়া লাগিয়ে গ্রাফটিং পদ্ধতিতে চারা তৈরি করছেন কোরপাই গ্রামের যুবক মোবারক হোসেন। 3.5 একর জমিতে গ্রাফটিং পদ্ধতিতে সাহু ও আনসাল জাতের টমেটো চাষ করছেন তিনি। এরই মধ্যে শুরু করেছেন বিক্রি। প্রতিটি চারা পাইকারি 15 টাকা করে বিক্রি করছেন। এ পর্যন্ত 6 লাখ টাকা চারা বিক্রি করেছেন। মাচা, মালচিং, সার ও শ্রমিক সব মিলিয়ে খরচ হয়েছে 40 লাখ টাকার মতো। আশা করছেন বিক্রি কোটি টাকা ছাড়িয়ে যাবে। গ্রীষ্মকালে যদি আমরা 1.5 থেকে 2 কেজি উৎপাদন করতে পারি, 2 কেজি বাজার মূল্য 300 টাকা। আর আমরা দেখা গেছে শীতকালে যদি 10 কেজি উৎপাদন করি তারপর 300 টাকা আনতে পারি না। বেগুন গাছে টমেটোর জোড়া দেওয়া চারা নিয়ে শুরুতে অনেকে ঠাট্টা করলেও তার সফলতায় আগ্রহী হয়ে উঠছেন অনেক চাষি। দুটোটা একসাথে গ্রাফটিং করে তারপর আমরা এখানে বসাই, তারপর গুঁড়িতে বোতল দিয়ে পানি দিতে হয়। ফলন যেটা আছে মোটামুটি ভালোই আছে। এরকম যদি হয় তাহলে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে করার জন্য চিন্তা ভাবনা করব। জেলা কৃষি অফিস জানায় মোবারকের টমেটোর গ্রাফটিং চারা বিভিন্ন উপজেলায় যাচ্ছে। কৃষি বিভাগও তার থেকে 70,000 টাকার চারা কিনেছে। প্রত্যেকটা গাছ থেকে প্রায় 10 থেকে 15 কেজি টমেটো পাওয়া যাবে। এটা আমার কৃষক আশাবাদী এবং সে লাভবান হবে। মোবারকের টমেটো মাঠ পরিদর্শনে গিয়ে নিজেদের অনুভূতির কথা জানান কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্যোক্তা ভালো লাভ পাচ্ছেন, আশেপাশের কৃষকরা এই সমস্ত ভালো মানে অর্থকরী ফসলগুলো তারা করে তারা লাভবান হবে। তার মতো উদ্যোক্তা বাড়লে দেশের কৃষিখাত আরও সমৃদ্ধ হবে, এমনটাই মত সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এখন আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার তেল আমদানি অব্যাহত রেখে নয়াদিল্লি লাভজনক বাণিজ্য খেলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। হোয়াইট হাউসের বাহিরে সাংবাদিকদের নাভারো আরও বলেন, ভারতকে অতিরিক্ত শুল্ক দিতেই হবে। 27 আগস্ট থেকে ভারতীয় পণ্যে 50% শুল্ক কার্যকর হবে। এই সময় ভারতকে ট্যারিফের মহারাজাও আখ্যা দেন তিনি। নাভারো বলেন, ভারত সস্তায় রুশ তেল কিনে তা শোধনাগারে পরিশোধন করে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বাজারে উচ্চ মূল্যে বিক্রি করছে। মস্কো ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান কাটাস্কিন কনসাল্টিং এর তথ্য অনুযায়ী রাশিয়ার মোট তেল রপ্তানি 37% যাচ্ছে ভারতে। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হচ্ছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকালে প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটায় অংশ নেন বিভিন্ন সাংবাদিক সংগঠন, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ও রাজনৈতিক নেতৃবৃন্দ। শুভেচ্ছা বক্তব্যে সাংবাদিক নেতারা বলেন, অপরাধ বিষয়ক পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন ক্র্যাবের সুনামের সাথে বহু বছর ধরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে কাজ করা আশাবাদ ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অপরাধ বিষয়ক সাংবাদিকতার নানা দিক তুলে ধরেন। বলেন, সমাজের অপরাধ, দুর্নীতি ও অসঙ্গতি খুঁজে বের করতে মুখ্য ভূমিকা পালন করে ক্রাইম রিপোর্টাররা। এবার খেলার খবর। বাহরাইন অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ সে রাতে মাঠে নামবে বাংলাদেশ বয়সভিত্তিক দলটি। এশিয়া কাপ অনূর্ধ্ব 23 বাছাই পর্বকে সামনে রেখে এই প্রস্তুতি ম্যাচ খেলছে লাল সবুজ দলের প্রতিনিধিরা। সেই মিশনে যদিও প্রথম ম্যাচে হেরে যায় মুরসালিনরা, আজ তাই নিজেদের সক্ষমতা দেখানোর মিশন দলের সামনে। সে লক্ষ্যে কোচিং স্টাফরা বিশেষভাবে গত ম্যাচের ভুলগুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন। এই সেশনের বড় একটি অংশ জুড়ে ছিল সেট পিস নিয়ে কাজ করা। স্থানীয় সময় সন্ধ্যা 6টা এবং বাংলাদেশ সময় রাত 9টায় বাহরাইনের BFA ফুটবল গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। একটি ঘোষণা, ATN বাংলা নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এই ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে ATN বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে ATN বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানাচ্ছে ATN বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান বিশ্লেষকদের। তা না হলে অনিশ্চয়তার মুখে পড়বে দেশ। দ্রুত নির্বাচন আয়োজনের পরামর্শ। ডাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও জনসংযোগে ব্যস্ত সবাই। শেখ হাসিনা উন্নয়নের নামে শুধু দেশকেই ধ্বংস করেনি, প্রকৃতি ও পরিবেশে মারাত্মক ক্ষতি করেছে, মন্তব্য বিএনপির নেতা মঈন খানের। আগামীকাল 3 দিনের সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ঢাকায় ব্যস্ত সময় পার করছেন পাক বাণিজ্য মন্ত্রী। এবং নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দামে ক্ষুব্ধ হতাশ ক্রেতারা। 80 নিচে মিলছে না সবজি। সপ্তাহের ব্যবধানে 20 টাকা বেড়ে ডিমের ডজন 150। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।